মাথায় ঢুকায় নাও, দরকার হলে 2 বার 3 বার 4 বার 5 বার লিখো, লিখে সামনে টেবিলে সুন্দর করে লাগায় রাখো। যখনই দেখবা একবার করে রিভাইজ করবা, ঠিক আছে? 10 দিন রিভাইজ করলে আর ভুলবা না, গুলি করে দিলেও ভোলা সম্ভব না, ঠিক আছে? আসসালামু আলাইকুম বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে আমরা কেমিস্ট্রির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটা আমরা একটু হালকা ডিটেলসেই পড়বো আর কি। তো তোমরা অনেকে পারো, অনেকে একটু রিভাইজ করে নিও সুযোগ হলে আর কি। তো আমরা আজকে মূলত পড়তে যাচ্ছি কেমিস্ট্রির আমাদের সংকরণ সেই পার্টটা আর কি, ঠিক আছে? তো তোমরা টপিকে দেখেছো যে সংকরণ বা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলি আমরা, তাই কি না? সংকরণ বা সংকরায়ন, আচ্ছা, আমরা এটাকে বলে থাকি কি হাইব্রিডাইজেশন। তো সংকরণ বা হাইব্রিডাইজেশন বিষয়টা কি, এটা যৌগের ক্ষেত্রে কিভাবে ইমপ্লিমেন্ট হয়, কোন যৌগের সংকরণ কেমন, এই ব্যাপারগুলো আমাদের জানতে হয়, তাই না? ওকে। আর সংকরণটা আসলে মূলত কোন টপিক্সের একটা পড়াশোনা, এইটা হলো আমরা মূলত অরবিটালের যে অধিক্রমণ, অরবিটালগুলো কিভাবে কি অধিক্রমণ করে, কি বন্ধন তৈরি করে, কি বন্ধন গঠন করে, তো এই যৌগের সার্বিক অবস্থা নির্ধারণের জন্য আমরা সংকরণটা জেনে থাকি। তো আজকে আমরা সংকরণ বা সংকরায়ন পার্টটা নিয়ে পড়াশোনা করব। তো সংকরণ পড়ার পূর্বে আমি তোমাদেরকে ছোট্ট একটা মেটার বুঝাই নিই আর কি, ঠিক আছে? তো আমরা যদি সংকরণ ভালো জানতে চাই, সংকরণ বের করার জন্য আগে আমার যৌগটা চিনতে হবে, তাই কি না? ওকে। তো আমরা সংকরণটা পড়তে পারি 2টা অধ্যায়ে। আমরা একবার দেখব যে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারে আমরা দেখবো এই সংকরণের পড়াশোনা আছে। আবার জৈব রসায়নে আমরা দেখব কি জৈব রসায়ন, এখানেও কি আছে সংকরণ টপিকটা আছে, ঠিক আছে? তো জৈব রসায়নের সংকরণটাও ইম্পর্টেন্ট। তবে এই যে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারের সংকরণ থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসে। জৈব রসায়নে তো আরো অনেক টপিক আছে, তবে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি যে হেড বা মূল টপিক, সেটাকে আমরা কি বলে থাকি সংকরণ। তো সংকরণ সম্পর্কে আগে একটা ধারণা দিয়ে নিই, তোমরা একটু বুঝো। তো আমরা যখন পড়াশোনা করেছি, তো আমরা অরবিটাল সম্পর্কে ধারণা নিয়েছিলাম, তাই না? যে আমাদের অরবিটাল আছে কয়টি? 4টি। একটা অরবিটাল হচ্ছে কি এস, পি, ডি এবং কি এফ অরবিটাল, তাই কি না? ওকে। তো এস অরবিটাল কেমন হয় আমরা জানি, বৃত্তাকার বা গোলাকার, বৃত্তাকার বা গোলাকার এই রকম, ঠিক আছে? আর এই আমরা এই যে বৃত্তাকার বা গোলাকার, ওর অক্ষ কয়টা হবে? অবশ্যই এক্স ওয়াই এবং কি জেড, 3টা অক্ষই থাকবে আমাদের। অথবা এরকম ভাবে অনেকে দেখায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং কি জেড অক্ষ। ধরো আমি ভেতরে যদি মুছে দেই, তাহলে এরকম এক্স ওয়াই এবং কি জেড 3টা অক্ষর রয়েছে এইরকম, একে আমরা কি বলে থাকি এস অরবিটাল বলে থাকি। আর পি অরবিটাল কেমন আমরা জানি, ডাম্বেল আকার, ডাম্বেল আকার, তাই তো? তাহলে ডাম্বেল আকারটা কেমন হয় আমরা বলি, এক্স অক্ষ বরাবর ডাম্বেল হইলে এরকম আর কি, আমরা এটাকে পি এক্স। যদি ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল হয় সেটাকে আমরা কি বলি পি ওয়াই। আর জেড অক্ষ বরাবর যদি আমাদের ডাম্বেল হয় তাহলে আমরা পি জেড বলে থাকি, তাই কি না? আচ্ছা, আর এই যে ডি, ডি এর অরবিটাল কয়টি হয় আমরা জানি 5টি। ডি এর অরবিটাল কয়টা? 5টা। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং কি ডি জেড স্কোয়ার। তো এই যে ডি এর 5টি অরবিটাল, তারা আবার ত্রিমাত্রিক ওই চিত্রগুলো আমরা আঁকানো শিখি। ডি এর 5টি অরবিটালের চিত্র অঙ্কন করো, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল। তো আমরা ভবিষ্যতে অবশ্যই শিখাই দিব তোমাদেরকে, ওটাও একটা সহজ প্রস্তুতি আর কি। তবে এস এবং পি অরবিটাল সম্পর্কে একটা ভালো বিস্তারিত ধারণা না থাকলে আমরা সংকরণটা ভালো বুঝবো না। তো এস এবং পি এই অরবিটাল গুলো দিয়ে কিভাবে সংকরণ হয়, কার সাথে কি হয়, সেটাই আমরা এখন ক্লিয়ার করব। তো একটু তোমাদেরকে বলে নেই বাচ্চারা, এই যে জৈব রসায়নের সংকরণ পাঠটা আমরা পড়বো, তো এই সংকরণে আমরা দেখব কি যে ভিন্ন ভিন্ন একাধিক অরবিটাল নিব আমরা, ভিন্ন ভিন্ন একাধিক অরবিটাল। আগে এটা বুঝো, এই যে পি এর 3টা অরবিটাল একটু আগে আমরা আঁকাইলাম, যে একটা হলো কি আমাদের পি এক্স, একটা হচ্ছে কি আমাদের পি ওয়াই, আরেকটা কি ছিল পি জেড, এরকম ছিল কি না? তো এই যে 3টা অরবিটাল, এটা কি একটা পি এক্স, ও হলো কি আমার পি ওয়াই, আর এটা হলো কি পি জেড। আমি 3টাকে একত্র করে আঁকাইছিলাম একটু আগে, তোমাদেরকে দেখাইছি। তো এই যে আমার 3টা অরবিটাল,
ধরো আমরা তিনজন পুরুষ মানুষ পাশাপাশি দাঁড়াইলাম, তো আমরা সবাই পুরুষ, কিন্তু আমাদের সবাইকে কি দেখতে সেম হবে, একদম এক্স্যাক্টলি সেম হবে? এটা কি কখনো সম্ভব না। তাহলে এই যে তিনজন ভিন্ন ভিন্ন মানুষ, আমরা তিনজনই মানুষ, পুরুষ মানুষ, কিন্তু আমাদের কি ভেতরের অনেক কিছুতে কি আছে, চেঞ্জ আছে না? তো এইরকম পি এর তিনটা যে অরবিটাল, ওরা সবাই কি ধরে নাও পুরুষ মানুষ, কিন্তু ভেতরে ইন্টারনালি কি দেখতে, চুল কারোর লম্বা, কারোর ছোট, কারোর হলো চোখ বেশি সুন্দর, নাক বেশি সুন্দর, এক একজন এক এক রকম আর কি, ঠিক আছে? তো যেটা আমরা বলতে চাচ্ছি যে ভিন্ন ভিন্ন অরবিটাল আর কি, পি এক্স, পি ওয়াই, পি জেড, তিনটা ইউরো কি ভিন্ন ভিন্ন অরবিটাল। তো সবাই পি, যেমন সবাই আমরা পুরুষ মানুষ, এরকম সবাই কি পি, কিন্তু নিজেদের ভেতর কি আছে, অনেক ভিন্নতা রয়েছে। তো এরকম ভিন্ন ভিন্ন একাধিক অরবিটাল আমরা নিয়ে তাদের মাঝে সংকরণ করাবো। আগে সংকরণ ব্যাপারটা বুঝো। আমরা যদি এই সংকরণের সংজ্ঞা লিখতে যাই, সেখানে আমাদের বলতে হবে কি, যে ভিন্ন ভিন্ন একাধিক অরবিটাল নিয়ে সমান শক্তি সম্পন্ন, সমান দূরত্ব বিশিষ্ট ঠিক সেই কয়টা নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে আমরা বলবো সংকরণ। কি বললাম আগের, আরেকবার ভালো করে বুঝো। ধরো আমি ভিন্ন ভিন্ন চারটা জিনিস নিলাম, কিরকম, এই ঘড়িটা নিলাম আমার হাত থেকে, এই একটা মার্কার নিলাম, কালো মার্কার, কয়টা জিনিস হলো, দুটা। আমি এই ডাস্টারটা নিচ্ছি, আর এই মোবাইল ফোনটা নিচ্ছি। তাহলে আমার হাতে এখানে জিনিস আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, ভিন্ন ভিন্ন। এরা কি দেখতে সবাই সেম? এদের কাজ কি সেম? সব ভিন্ন ভিন্ন, তাই কি না? ওকে, তো আমি যদি এই চারটা বিষয়কেই একটা ব্লেন্ডিং মেশিনে দিয়ে দেই, কোথায় দেবো বলেছে, ব্লেন্ডিং মেশিন, যে কি করবে, আমার এই চারটাকে একদম ব্লেন্ড করে ভুসি বা পাউডার বানিয়ে আমার কাছে আউটপুট দিল। ওখানে কি আমি দেখে বুঝতে পারবো যে কোনটা ডাস্টার, কোনটা মার্কার, কোনটা মোবাইল বা কোনটা ঘড়ি? কারণ এটা এই চারটা তো এখন ওখানে কি হয়ে গেছে, মিক্স হয়ে গেছে, তাই কি না? তাহলে আমরা কয়টা ভিন্ন ভিন্ন জিনিস নিয়েছিলাম, চারটা। তো চারটা ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে আমরা ব্লেন্ড করেছি। টোটাল ব্লেন্ডটাকে যদি আমরা এখন আবার সমান সমান চারটা ভাগে ভাগ করি, এই যে কাজটা, তাকে আমরা কি বলি, সংকরণ। তাহলে সংজ্ঞায় কি বলেছি, ভিন্ন ভিন্ন একাধিক অরবিটাল নিব। তাহলে একের অধিক কয়টা নিছি আমরা, চারটা। তাহলে ভিন্ন ভিন্ন একাধিক অরবিটাল নিয়ে তাদের থেকে কি করব আমরা, সমান শক্তি সম্পন্ন, সমান দূরত্ব বিশিষ্ট ঠিক সেই কয়টা নতুন অরবিটাল। তার মানে আমি ব্লেন্ড করার পরে আবার কয়টা অরবিটাল তৈরি করব, চারটাই তৈরি করব। তো ওই চারটাতে ঘড়ির 4/1 অংশ থাকবে, ডাস্টারের 4/1 অংশ থাকবে, মোবাইলের, মার্কারের থাকবে কিনা? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি তোমাদেরকে বুঝাইতে চেয়েছি এরকম ব্যাপারটা, যে ভিন্ন ভিন্ন একাধিক অরবিটাল নিয়ে সমান শক্তি সম্পন্ন, সমান দূরত্ব বিশিষ্ট ঠিক সেই কয়টা নতুন অরবিটাল তৈরি করার যে প্রক্রিয়া, তাকে আমরা কি বলেছি, সংকরণ। ওকে, আরো ক্লোজ হই, আরো ভালো করে বুঝি। তো সংকরণ বের করার জন্য আমাদের দুইটা সূত্র আছে। যে প্রথম যে সূত্রটা আমরা ব্যবহার করে থাকি, আগে আমি তোমাদেরকে একটু বলি, সংকরণ সাধারণত আমরা 7 ধরনের দেখে থাকি। যে এসপি সংকরণ, sp2 সংকরণ, sp3 সংকরণ, sp3d সংকরণ, sp3d2, sp3d3 আর dsp2। তো আমরা এই কয়েকটা সংকরণ নিয়ে সাধারণত আলোচনা করে থাকি আমাদের এইচএসসি লেভেলে। তো এখানে আবার একটা বিশেষত্ব আছে। আর তোমরা মূল সময় পর্যবিত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাতে জটিল যৌগ নিয়ে পড়াশোনা করেছ, ঠিক আছে? তো জটিল যৌগের সংকরণে আবার আরেকটা ব্যাপার ঘটে, সেখানে ডি অরবিটালটা আমরা আগে লিখি, এভাবে লিখি d2sp3 বা dsp3, এভাবে লিখি, তাই কি না? ওকে, তো আমরা আজকে নর্মাল যৌগগুলো নিয়ে আলোচনা করব। তো নর্মাল যৌগগুলো সংকরণ সাধারণত এরকম হয়ে থাকে। তার মাঝে সবচাইতে স্পেশালি আমাদের বিশেষভাবে ভালো করে পারতে হয় প্রথম 3টা সংকরণ, ডিটেলসে জানতে হয় আমাদের। তো এগুলো বের করার জন্য আমরা কিভাবে বুঝবো যে আসলে কখন কোন সংকরণ হচ্ছে, তাই কি না? তো একটা যৌগের ভেতর কিভাবে সংকরণ হয়, কখন কোন সংকরণ হবে, এটা আমরা ধরতে পারবো দুইটা সূত্র দ্বারা। ওই দুইটা শিখে বিভিন্ন যৌগে অ্যাপ্লাই করে সেখান থেকে সংকরণটা কিভাবে হচ্ছে ডিটেলসে আমরা দেখে ফেলি, ঠিক আছে? অতি অল্প সময়ে দেখানোর চেষ্টা করব, তোমরা একটু মনোযোগী থাকো। ওকে, দেখো বাচ্চারা, আমরা বলেছি সংকরণ সমান সমান আমরা সূত্র লিখবো। হ্যাঁ, সূত্র লিখি কিভাবে, আমরা এরকম দিই যে হাফ, কি লিখবো, একটা হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের কি, ইলেকট্রন সংখ্যা। ধরো আমি একটা যৌগ নিলাম যে NH3, অ্যামোনিয়া। কি নিলাম, NH3, অ্যামোনিয়াকে নিলাম, ঠিক আছে?
তাইলে তোমরা বলো তো এখানে কেন্দ্রীয় পরমাণুকে দেখো, এখানে নাইট্রোজেন কয়টা আছে? একটা। আর হাইড্রোজেন আছে কয়টা? তিনটা। তাহলে এমনিতেই বোঝা যাচ্ছে যে আসলে এখানে সেন্ট্রাল পরমাণুকে নাইট্রোজেন। তো কেন্দ্রীয় পরমাণু চেনা খুবই সহজ, আমরা যৌগটার দিকে তাকাইলেই, মানে আমি যদি একটু মানে সুদৃষ্টিতে তাকাই তাহলেই বুঝতে পারবো যে আসলে কোনটা কেন্দ্রীয় পরমাণু। যাই হোক, তো আমাদের এই যে NH3, তো নাইট্রোজেনের এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থেকে যায়। কেন থাকে এই ব্যাপারগুলো নিয়েও ডিটেলসে আলোচনার বিষয় রয়েছে, যে আমরা যদি একটু সমযোজী বন্ধন নিয়ে পড়াশোনা করি তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা নেক্সট ক্লাসে সমযোজী বন্ধন এবং সন্নিবেশ সমযোজী বন্ধন সুন্দর করে পড়ানোর চেষ্টা করব, তোমাদের কাছে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে বাচ্চারা, দেখো তো এই যে আমরা দেখলাম যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অ্যামোনিয়া যে যৌগটা, এই অ্যামোনিয়া যৌগে আমরা বলেছি যে যদি ওর সংকরণ আমরা বের করতে চাই, তো নর্মালি আমরা সংকরণের জন্য সূত্রটা কি ব্যবহার করি? এইরকম যে হাফ ইন্টু, আমরা কি বলেছি, কেন্দ্রীয় কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথের কি বলেছি আমরা? ইলেকট্রন সংখ্যা। তো সংকরণগুলো একটু মুছে দেই তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। তাহলে NH3 তে কেন্দ্রীয় পরমাণু কে ছিল? নাইট্রোজেন। ওটা আমরা অ্যাপ্লাই পরে করতেছি, আগে একটু দেখো কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তারপরে এই সাথে আমরা একটা যোগ চিহ্ন দিব যে একযোজনী বিশিষ্ট পরমাণু সংখ্যা। এক কথায় লিখি আমি, একযোজী পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা। আচ্ছা, তার সাথে আমরা কি করবো? প্লাস ওই যৌগ বা আয়নে যদি আমরা কোনো ঋণাত্মক আয়ন পাই তাহলে যোগ করব আমরা কাকে? ঋণাত্মক আয়নকে। ভালো করে বুঝো, ঋণাত্মক আয়ন যেটা সংখ্যায় থাকবে সেটাকে আমরা বসাবো, আর মাইনাস করে দিব যদি থাকে আমাদের ধনাত্মক আয়ন। এই সূত্রে বসানোর মাধ্যমে আমরা এই সংকরণটা বের করতে পারবো। আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম যে সংকরণ সমান কেন্দ্রীয় পরমাণুর চারদিকে একক বন্ধন সংখ্যা বা সিগমা বন্ধন সংখ্যা। দেখো এই যে লিখতেছি আমি, লেখা বাঁকা হয়ে যাচ্ছে, তোমরা একটু হালকা সোজা করে নিবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেটা বলেছি যে দুইটা সূত্র দ্বারা আমরা সংকরণ বের করতে পারবো। একটা হচ্ছে যে উপরের সূত্রটা একটু বেশি বড়, আর নিচের সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার আবার সিগমা বন্ধন পাই বন্ধন ভালো বুঝতে হবে, তবে অ্যাপ্লাই করতে পারবো। আর নিচের সূত্রটা আমরা জৈব যৌগের ক্ষেত্রে বেশি প্রয়োগ করব, সহজ হবে আমাদের জন্য। ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমরা সংকরণ অবস্থা এরকম লিখেছিলাম যে সংকরণ কেমন হইতে পারে। আমরা বলেছিলাম sp2 sp3 sp3d, এরকম sp3d2 d3 এভাবে এভাবে বলেছিলাম, তাই কি না? তো এটা কখন আমি নির্ধারণ করব? এই যে সংকরণ সমান এই সূত্রে বসায়ে আমি যদি মান পাই কখনো 2, তাহলে সংকরণ হবে কি? sp। যদি 3 পাই তাহলে কি হবে? sp2। 4 পেলে কত হবে? sp3। 5 পেলে কত হবে? sp3d। তো এটা 3 4 5 কিভাবে পাবো এটা তোমার বুঝতে হবে নাকি? ওকে, একটু এদিকে তাকাও, দেখো একটু আগেই একটা যৌগের নাম লিখেছিলাম NH3, NH3, আর করে বলেছিলাম ওর উপরে এক জোড়া কি থেকে যায়? মুক্ত জোড় ইলেকট্রন থেকে যায়, তাই কি না? মানে অ্যামোনিয়াতে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন? এক জোড়া। কেন বলো তো? কারণ নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 5টা। নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 5টা। তো তার মাঝখানে তিনটাতে, 3টা ইলেকট্রনে 3টা হাইড্রোজেন এসে যুক্ত হয়। কয়টা হাইড্রোজেন? 3টা। তাহলে দেখো এই যে 3 দুগুণে কত হয়ে গেল? 6। আর বাকি থাকে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। তো ওই যে বাকি 2টা ইলেকট্রন মুক্ত জোড়, এই 3টা হলো কি আমার? বন্ধন জোড়। এই 3টাকে আমরা কি বলি? বন্ধন জোড়। এই যে বন্ধন করেছে একটা আঙুলের সাথে আরেকটা আঙুল, 3 দুগুণে 6। আর এই যে আমার 2টা ফাঁকা আঙুল রয়ে গেছে নিচে, এরা হলো কি? মুক্ত জোড়। তো ওই যে মুক্ত জোড় ইলেকট্রনটা থেকে যায় অ্যামোনিয়াতে, তাই কি না? আচ্ছা, তো আমরা যদি এইটাকে উপরের সূত্রে প্রয়োগ করতে যাই, উপরে যে সূত্রটা আমরা লিখেছি ওইটাতে যদি আমরা অ্যামোনিয়া সংকরণ বের করার জন্য প্রয়োগ করতে চাই, তাহলে আমরা কি করব? এই অ্যামোনিয়ার জন্য সংকরণ
তাই তো, সমান আমরা কি বসাবো, একটা হাফ, তারপরে থার্ড ব্র্যাকেট। তাই তো বলেছে কি যে কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, তাহলে এখানে অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণুকে অবশ্যই নাইট্রোজেন, তাহলে আমরা নাইট্রোজেনের শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা একটু আগে বলেছি 5টি, তাই না? ওকে, এরপরে আমরা কি লিখেছি যে একযোজী পরমাণুর সংখ্যা, তাহলে যোজনী এক, তার মানে গ্রুপ 1 এর মৌল সমূহ অথবা হ্যালোজেন সমূহ, তাই কি না? তাহলে গ্রুপ 1 এর মৌল হিসেবে এখানে কি আছে, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কয়টা আছে সংখ্যায়, 3টায়। যে একযোজী পরমাণুর সংখ্যায় কয়টা আছে, 3টা। তাহলে আমরা যোগ করলাম +3। এখানে কি কোনো আয়ন আছে, নাই। যদি এরকম হইতো অ্যামোনিয়াম আয়ন, তাহলে NH4 প্লাস থাকতো, তাহলে প্লাস মানে 1, তখন আমরা সেটা যোগ করা লাগলে করতাম আর কি। যাক, এখানে যেহেতু নাই, কোনো প্রেশার নাই, তাহলে এটা আমরা কত পাচ্ছি, 8/2 মানে কত, 4। আর 4 হইলেই কত সংকরণ হবে আমরা বলেছি, sp3। 4 হলেই কত হবে, sp3। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, পরের সূত্রের প্রয়োগটা দেখো, এইটা দিয়েও একটা মজার প্রয়োগ আছে। এটা হলো প্রথম সূত্রের প্রয়োগটা আর কি। এইটা হলো আমরা প্রথম সূত্রের প্রয়োগ করলাম, এই যে প্রথম সূত্রের প্রয়োগ করে, ঠিক আছে। আর আমরা দ্বিতীয় সূত্রের প্রয়োগ করে এখানে বের করব। এই যে আগেই বক্স আকারে রাখতেছি, এটা বেশি সহজ, তোমরা একটু দেখো, অগ্রিম বক্স আকারে রাখছি। তো এই যে দ্বিতীয় সূত্রে আমরা কি বলেছি দেখো তো, কেন্দ্রীয় পরমাণুর চারদিকে সিগমা বন্ধন সংখ্যা। একটু আগে এমনই আঁকাইছিলাম, এরকম হয়েছিল কিনা, নাইট্রোজেন এরকম 3টা হাইড্রোজেন একক বন্ধন দ্বারা আর এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন, এরকম ছিল কিনা? তাহলে একক বন্ধন মানেই আমরা কি জানি, সিগমা বন্ধন। একক বন্ধন মানেই কি, সিগমা বন্ধন। তাহলে এখানে একক বন্ধন কয়টা আছে, 1টা 2টা 3টা। তাহলে সিগমা বন্ধন কয়টা, এই যে কেন্দ্রীয় পরমাণুর চারদিকে সিগমা বন্ধন, তাহলে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন ও চারদিকে সিগমা বন্ধন কয়টি হচ্ছে, 3টি। প্লাস মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা, মুক্ত জোড় এখানে কয় জোড়া আছে, 1 জোড়া আছে, মানে 1 জোড়া মানে 2টা, তাই তো। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে, জোড়, মুক্ত জোড় একটা আছে, তাহলে +1, তাহলে কত হচ্ছে আমাদের 4। তাহলে 4 হইলেই আমরা কি জানি সংকরণ কি হবে, sp3। আমার মনে হয় তোমরা ধরতে পেরেছ। তাহলে একটা যৌগের জন্য আমি সংকরণটা বের করব কিভাবে, এটা আমি এই উপরের যে কোনো একটা সূত্রের মাধ্যমে বের করে দিতে পারি। আচ্ছা, তো আমরা ধরো জৈব যৌগে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন যৌগের সংকরণ শিখি, তাই কি না? তাহলে আমরা যদি অ্যালকেন একটা যৌগ নিয়ে একটু জাস্ট প্র্যাকটিসের জন্য, তো এটা আমি মুছে দিচ্ছি, মাথায় ঢুকায় নাও, দরকার হলে 2 বার 3 বার 4 বার 5 বার লিখো, লিখে সামনের টেবিলে সুন্দর করে লাগায় রাখো। যখনই দেখবা একবার করে রিভাইজ করবা, ঠিক আছে? 10 দিন রিভাইজ করলে আর ভুলবা না, গুলি করে দিলেও ভোলা সম্ভব না, ঠিক আছে? তো তোমরা সূত্র দুটো সুন্দর করে লিখে রাখো, লিখে চোখ বুলাও, মাথায় ঢোকাও, প্রয়োগ করা অত্যন্ত সহজ, ঠিক আছে? প্রয়োগ করার ব্যাপারটা শেখানোর জন্য আরেকটু চেষ্টা করতেছি। আজকে এদিকে তাকাও, সংকরণটা দেখি আমরা। তো আমরা যদি CH4 এর স্ট্রাকচারটা ড্র করি, এটা কেমন হয়, কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, 4 হাতে 4টা কি থাকে আমাদের, হাইড্রোজেন, এরকম থাকে কিনা? এটাই তো CH4 নাকি মিথেন। আচ্ছা, তো আমরা যদি ওর সংকরণ প্রথম সূত্র অনুযায়ী বের করতে চাই, তাহলে সংকরণ সমান আমরা কি লিখবো, একটা হাফ কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তাহলে কেন্দ্রীয় পরমাণু হিসেবে এখানে কি আছে, কার্বন। তো কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা আমরা জানি, 4টা। প্লাস একযোজী পরমাণুর সংখ্যা হাইড্রোজেন কয়টা আছে, 4টা। এখানে কোনো আয়ন নাই, আছে নাই, আমরা এখানে NH4+ লিখে রাখি, ওটা বের করে দেখাইলেই তোমাদের আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানেও 4 4 8/2 মানে 4, মানে সংকরণ হচ্ছে কত, sp3, তাই কিনা? আর আমরা যদি আমাদের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে যাই, কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, তার চারদিকে সিগমা বন্ধন কয়টা আছে, সিগমা বন্ধন সমান কয়টা আছে, 4টা। দেখো এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, তাহলে 4টা সিগমা বন্ধন হলেই সংকরণ কত হবে, sp3। তার মানে তুমি প্রথম সূত্র দ্বিতীয় সূত্র যে কোনোটা প্রয়োগ করে বের করে ফেলতে পারতেছো। এইটাই আসো, আমরা সূত্র যদি প্রথমটা বের করি, তাহলে হাফ, দেখো লাফ পানির জন্য, তাহলে এখানে অক্সিজেন আমাদের, আমরা জানি অক্সিজেন এরকম 2টা হাইড্রোজেন, তাই কি না, 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এই ওকে বাচ্চারা। তার এখানে কেন্দ্রীয়, আমাদের কেন্দ্রীয় পরমাণু কি অক্সিজেন, ওর শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা আছে, 6টা। প্লাস একযোজী পরমাণু হাইড্রোজেন আছে কয়টা, 2টা। 8/2 মানে আবার 4, তার মানে আলটিমেটলি sp3 হচ্ছে, তাই কি না? তো এইটা যদি আমরা দ্বিতীয় সূত্রে প্রয়োগ করতে যাই, আমরা বলছি কেন্দ্রীয় পরমাণুর চারদিকে সিগমা বন্ধন, সিগমা বন্ধন, এখানে সিগমা বন্ধন আছে কয়টা, 2টা। প্লাস মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা, মুক্ত জোড়
মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা সেটা কতগুলো আছে দেখো, এক জোড়া দুই জোড়া, দুই, তার মানে আলটিমেটলি কত হচ্ছে চার, চার হলেই সংকরণ কি হবে sp3। মানে এটা তুমি যে কোনো সূত্রে অ্যাপ্লাই করেই বের করতে পারো, যখন যেটা প্রয়োগ করে সহজ মনে হবে তোমার কাছে সেটাই করবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, NH4+ এটা যদি আমরা বের করতে চাই বাচ্চারা একটু ভালো করে দেখো, এটা কিন্তু আমাদের অ্যামোনিয়া থেকেই NH4+ উৎপন্ন হয়, তাই কি না? মানে এই যে আমাদের অ্যামোনিয়া থাকে NH3, ওর এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, ওই মুক্তজোড় ইলেকট্রনে একটা H+ এসে যুক্ত হয় এই জায়গায় সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা। কি কারণে আমরা বলেছি সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা, ঠিক আছে। সন্নিবেশ সমযোজী বন্ধন একটা অনেক ইম্পর্টেন্ট টার্ম, এটা নিয়ে আলাদা আলোচনা করতে হবে, আলাদা আলোচনা করে দিব। তোমাদের যদি প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই একজনও যদি জানাও আলোচনা করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো এই যে NH4+ অ্যামোনিয়াম আয়ন, তাহলে এখানে যদি আমরা প্রথম সূত্র প্রয়োগ করতে যাই তাহলে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে নাইট্রোজেনের 5টা, প্লাস একযোজী পরমাণু হিসেবে কি আছে হাইড্রোজেন, কয়টা আছে 4টা। এখানে কি আমার প্লাস চার্জ আয়ন না মাইনাস পজিটিভ ধনাত্মক, তাহলে ধনাত্মক চার্জকে কিন্তু আমরা মাইনাস করেছিলাম, আর ঋণাত্মককে কি করেছিলাম প্লাস করেছিলাম, মনে আছে তোমাদের? আচ্ছা, সূত্রটা আরেকবার একটু দেখে নাও তোমরা। তাহলে আমরা যেহেতু ধনাত্মক আয়ন আছে তাহলে আমরা কি দিলাম একটা -1, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে আলটিমেটলি আমাদের 4, তার মানে কি sp3 সংকরণ, তাই তো? এটাকে আমরা বুঝতে পেরেছি, ওকে। এখন আমরা যদি NH4+ এর দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে যাই তাহলে আমরা কি বলেছি যে কেন্দ্রীয় পরমাণুর চারদিকে সিগমা বন্ধন সংখ্যা, চারদিকে কি বন্ধন সংখ্যা সিগমা বন্ধন সংখ্যা, প্লাস মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা। তো আমরা অ্যামোনিয়াম আয়নে দেখতে পাবো হাইড্রোজেন কয়টা হয়ে গেছে 4টা, 3টার সাথে তো 3জন এভাবে যুক্ত ছিলই, এই যে 3টা হাইড্রোজেন তো এভাবে কি ছিল আমার সরাসরি যুক্ত ছিলই। আর এই যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন এখানেও এসে একটা কি যুক্ত হয়েছে H+ যুক্ত হয়েছে, তাহলে আরো একটা একক বন্ধন হয়েছে সিগমা বন্ধন, এক জোড়া ইলেকট্রন দিয়ে তো একটা বন্ধনই হয়, তাহলে মোট সিগমা বন্ধন হয়ে গেছে কয়টা 4টা, সংকরণ হবে কত sp3। তো আমরা এই যে যৌগগুলো দেখতেছি এগুলো আমাদের একটু বেশি ইম্পর্টেন্ট যৌগ, তো তাই ওদেরকে নিয়ে আমরা আলোচনা করতেছি। দেখো এখানে এই যে যাদের কথা লিখেছি NH4+ বা NH3ও যদি লিখি সবারই সংকরণ কি হচ্ছে sp3, কিন্তু এদের বন্ধন কোণে একটা ভিন্নতা আছে, কারণ এদের ওই যে মুক্তজোড় ইলেকট্রন আছে লন পেয়ার আছে, কারণ নেই সবই বন্ড পেয়ার। তো এদের আকর্ষণ বিকর্ষণের জন্য আমাদের এখানে এই তোমার এই দেখি আমরা এই মানে বিকর্ষণের প্রভাবে আর কি এদের সংকরণ সেম হলেও বন্ধন কোণে একটা ভিন্নতা আসে আর কি, হ্যাঁ। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই পার্টটা আগে আমরা ক্লোজ করি, তাহলে আমরা সংকরণটা বের করব কিভাবে, সংকরণের সূত্রটা প্রয়োগ করব কিভাবে, সেটা আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। তাহলে একটা ডিটেইলস সংকরণ আমরা আলোচনা করি, তাহলে তোমাদের আরো সহজ হবে। আমরা এখন যে এই যে সংকরণ সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করে একটা যৌগ দিয়ে সংকরণটা কেমন হবে না হবে কি হবে সেটা বের করা শিখলাম, এটার প্রয়োগটা আমাদের শিখতে হবে, তাই কি না? ওকে, তো ডিটেলসে যদি আমরা প্রয়োগটা শিখতে যাই আমরা একটা যৌগের জন্য আগে দেখি, তোমরা একটু দেখো যে ভালো বুঝতে পারো কিনা, একটু ফিডব্যাক দিবা, তারপরে সবকটা একটা করে উদাহরণ দেখাবো, ঠিক আছে। ওকে, তো আমরা যেহেতু জৈব যৌগ এবং মূল সময় পর্যাবৃত্ত ধর্মরাসায়নিক বন্ধন দুইটার জন্য সবচাইতে কমন এবং সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে CH4 মিথেনের সংকরণ, ঠিক আছে। তো আমরা যদি মিথেনের সংকরণ করতে যাই তো তুমি কিন্তু প্রথমে সূত্র দিয়ে বেরই করে ফেলছো যে সংকরণটা কি হবে sp3, কারণ ওর কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, তার চারদিকে 4টা হাইড্রোজেন আছে একক বন্ধন দিয়ে, 4টা সিগমা বন্ধন দিয়ে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর চারদিকে যদি 4টা সিগমা বন্ধন হয় তাহলে একটা S 3টা P, sp3 এটাই তো হয়। তাহলে sp3 আমরা আগে থেকে কিন্তু জানি। তাহলে আমি এখানে ডিটেলসে কিভাবে করব সংকরণটা ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে কার্বনের কেন্দ্রীয় পরমাণু যেহেতু কার্বন, ও আরো একটা ব্যাপার তোমাদেরকে এতক্ষণ আমি বলতে ভুলে গেছি, সংকরণ কিন্তু পুরো যৌগের হবে না, সংকরণ হবে শুধু কেন্দ্রীয় পরমাণুর, মনে থাকবে, এটা কিন্তু ভুললে হবে না। এটা কিন্তু আমি এতক্ষণ বলতে পারিনি, আমার মনে ছিল না, তবে তোমরা এটা অবশ্যই ঠান্ডা মাথায় ভালো করে মাথায় নাও যে সংকরণ শুধু হবে কি কেন্দ্রীয় পরমাণু। তাহলে সংকরণ যদি শুধু কেন্দ্রীয় পরমাণুর হয়, এখানে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, তাহলে কার্বনের আমরা পারমাণবিক সংখ্যা কত 6, ইলেকট্রন বিন্যাস করলে কেমন পাবো 1s2 2s2 2p কত 2, তাই তো? ওকে, কিন্তু এখানে কি ঘটে আমরা জানি যে এই যে 2p অরবিটাল বা যে কোনো অরবিটালেরই সব সময় চাওয়া কি যে হয় আমি পূর্ণ থাকবো, না হয় অর্ধপূর্ণ থাকবো, নাইলে কি ফাঁকা থাকবো।
তো আমরা দেখি কি যে এই কার্বন উত্তেজিত অবস্থায়, আমরা বলি এরকম স্টার দিয়ে দেখি আমরা, যে কার্বন উত্তেজিত অবস্থায় ওর ইলেকট্রন বিন্যাস এমন হয়ে যায় 1s2 2s1 আর 2p কে আমরা একটা কি দিই 3, অর্থাৎ s অরবিটাল একটা ইলেকট্রন p কে দিয়ে দেয়। তাহলে p কে যদি একটা দেয়, p এর 3টা হলেও কি অর্ধপূর্ণ হচ্ছে, আমার s ওকে একটা দিয়ে দিলে ও কি অর্ধপূর্ণ হচ্ছে, মানে একটা স্থিতিশীল কাঠামো হচ্ছে যৌগ গঠন করার জন্য। তো এই ঘটনাটা ওরা ঘটায়। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখি পরবর্তীতে, এইভাবে লিখি যে 1s2 2s1 2px1 2py1, আরেকটা হলো কি আমাদের 2pz1। এই হলো আমাদের যে পি এ তে যে 3টা ইলেকট্রন ছিল, একটা কি পি এক্স, একটা পি ওয়াই, আর একটা কি পি জেড। একটু ঠান্ডা মাথায় ভালো করে দেখো তো বাচ্চারা, এখানে এই যে এস এর উপরে কয়টা ইলেকট্রন আছে, একটা। একটু আগে তো আমরা দেখেই ফেলছি সিএইচ করে সংকরণ কি হবে, একটা এস অরবিটাল আর 3টে কি পি অরবিটাল। তাহলে একটা এস আর কয়টা পি নিব আমরা, এই যে 3টা পি কে নিব, এদের মাঝেই সংকরণ হবে, একটা এস এবং কি 3টা পি, এদের মাঝে আমরা কি করব সংকরণটা ঘটাবো। তাহলে একটা এস এবং 3টা পি কে যদি আমরা সংকরণ করাই, আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, এরকম 4টা ভিন্ন ভিন্ন জিনিস নিয়েছিলাম, মোবাইল, ডাস্টার, এই সাথে করে ঘড়ি, 1টা 2টা 3টা, এই যে 4টা, এই যে 4টা বিষয় আমি নিলাম, এটা দেখতে ভিন্ন ছিল, আকার আকৃতি সবকিছুতেই কি ভিন্ন। তাহলে একটা এস আর 3টা পি, পি এক্স পি ওয়াই পি জেড, এটা ভিন্ন হবে। আমি ভিডিও শুরুতে আগে বলে নিছি যে পি এর 3জনই পুরুষ মানুষ, কিন্তু দেখতে কি সেম, কাজ কি সেম, শক্তি কি সেম, সবকিছু কি আলাদা আলাদা আছে না। তাহলে এখানেও একটা এস এবং ভিন্ন ভিন্ন কয়টা পি, 3টা পি, এই মোট 4জনকে আমি ব্ল্যান্ড করব। মোট কয়জনকে, 4জনকে যদি আমি ব্ল্যান্ড করে আবার সমান 4টা ভাগে ভাগ করি, তাহলে সমান 4টা ভাগকে আমরা সাই দিয়ে প্রকাশ করি। কি দিয়ে, সাই। কি দিয়ে প্রকাশ করবো এরকম, সাই, সাই 1, সাই 2, সাই 3, সাই 4। আমার কথা বুঝতে পেরেছো? কারণ এদের তো আমরা পার্থক্য বুঝতে পারবো না, উপরে বুঝতে পারবো একটা এস 3টা পি, কিন্তু এই যে 4টাকে আমরা যখন ব্ল্যান্ড করে সেখান থেকে সমান 4টা ভাগে ভাগ করছি, তখন কি আমরা পার্থক্য করতে পারবো, পারবো না। এই যে কাজটুকু, এটাকে আমরা মূলত কি বলে থাকি, সংকরণ। তো এরপরে যে চিত্রটা, ওই চিত্রটাই আমাদের মূল ফোকাসের চিত্র। আমি ওইটুকু একটু তোমাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। ওকে বাচ্চারা, একটু ভালো করে দেখো। তো আমরা কি করেছি, একটা এস অরবিটাল নিয়েছি, আমি একটা কি নিয়েছি, এস অরবিটাল। ভালো করে দেখো, এই যে একটা এস অরবিটাল নিলাম, আমরা এস অরবিটালকে এরকম কি এক্স ওয়াই এরকম করে, এই যে আমরা এস অরবিটালকে এভাবে কি নিতে পারি না, একটা এস অরবিটাল বৃত্তাকার হবে, এক্স ওয়াই জেড অক্ষ আমি দেখাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, প্লাস আমরা পি নিব কয়টা, দেখো পি এক্স পি ওয়াই এবং কি পি জেড। তাহলে আমরা ধরো এরকম পি এক্স নিলাম, পি ওয়াই কেউ নিব, আবার বাকি নিব পি জেড। তাহলে আমরা এই যে একটু রেড কালার দিয়ে মার্ক করি, তাহলে তোমাদের সুবিধা হবে। এই দেখো পি এক্স, এটা কি হবে আমাদের পি ওয়াই, আর এটা কি হবে পি জেড। তাহলে একটা এস আর পি ভিন্ন ভিন্ন কয়টা নিয়েছি আমরা, 3টা। তাহলে মোট কয়টা নিয়েছিলাম, 4টা। তাহলে সমান শক্তি সম্পন্ন সমান দূরত্ব বিশিষ্ট নতুন করে কয়টা অরবিটাল তৈরি হবে, আমরা বলেছি 4টা অরবিটাল তৈরি হবে। তাহলে এইরকম দেখতে পাবো আমরা, কার্বনের একটা এস আর 3টা পি অরবিটাল মিলে এই যে এরকম কার্বনের সমান শক্তি বিশিষ্ট সমান দূরত্ব বিশিষ্ট এরকম কয়টা অরবিটাল তৈরি করবে, 4টা। কয়টা অরবিটাল তৈরি করবে, 4টা। এই যে কার্বনের ঘটনাটা ঘটলো, এই যে কার্বনের এই যে 4টা সমান শক্তি সম্পন্ন সমান দূরত্ব বিশিষ্ট নতুন যে 4টা অরবিটাল তৈরি হইলো, এই 4টা অরবিটালে এখন হাইড্রোজেন 4টে এসে যুক্ত হয়। কেন আগে এই জটিলতাটা হয় সেটা একটু ভালো করে বোঝো। যখন কার্বনের এই যে দেখো শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, 4টা, কিন্তু এই 4টার মাঝে 2টা ইলেকট্রন আছে এসে, 2টা আছে কোথায়, পিতে। তাহলে 4টার সাথেই তো হাইড্রোজেন এসে সমযোজী যৌগ গঠন করবে। এখন 4টা হাইড্রোজেন আসলে ওদের মাঝেই মনে করো গ্যাঞ্জাম বেঁধে যায়, ঝামেলা বেঁধে যায়। কেন, কারণ ওই 4জনের সবাই যেতে চায় পিতে, পি একটু বেশি সুন্দর উঁচা লম্বা ভালো আর কি, হ্যাঁ। তাহলে পি এর দিকে সবাই যেতে চায়, তাহলে কি হবে, তখন কার্বন নিজেই কি করে, যে ওর এস আর পি মিক্স করে এমন একটা ব্ল্যান্ড তৈরি করে রাখে, ওই 4টা হাইড্রোজেনের শেয়ার এখানে দেখে কি বুঝতে পারবে না যে আসলে কোনটা এস কোনটা পি। তাহলে যে সমান শক্তি সম্পন্ন যখন 4টা তৈরি হয়ে থাকে, এখানে মুখোমুখি অধিক্রমণ দ্বারা একটা হাইড্রোজেন আসে, এখানে মুখোমুখি অধিক্রমণ দ্বারা আরেকটা হাইড্রোজেন, এখানে মুখোমুখি অধিক্রমণ দ্বারা আরেকটা হাইড্রোজেন, এখানে আর একটা মুখোমুখি অধিক্রমণ দ্বারা হাইড্রোজেন যুক্ত হয়। আর এই মুখোমুখি অধিক্রমণে যে বন্ধন হয় তাকে আমরা কি বলি, সিগমা বন্ধন। কি বন্ধন বলে থাকি, সিগমা বন্ধন। এই যে সিগমা বন্ধন, আর এখানে আরেকটা কি সিগমা বন্ধন। তো এখান থেকে আলটিমেটলি আমার গঠিত হয়ে গেল
সি, এই যে কার্বনের চারদিকে চারটা সিগমা বন্ধন দিয়ে হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, আমরা যৌগটাকে বলে থাকি CH4 মিথেন। এবং মিথেন যৌগটি সংকরণ যদি আমাদের পরীক্ষায় কখনো আসে বা ব্যাখ্যা করতে হয় বা ডিটেলসে লিখতে হয়, আমরা এই কাজটুকুই করি আর কি। একটা এস, তিনটা পি কে সংকরণ করাই। কিন্তু এটা কি পুরো মিথেন যৌগের না শুধু কেন্দ্রীয় পরমাণু? আমি কিন্তু বারবার করে বলেছি যে সংকরণ শুধু হবে কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণু হিসেবে ছিল এখানে কে? কার্বন। তাহলে একটা কার্বন এবং তার সাথে কি করেছি আমরা? চারটা হাইড্রোজেন। কিন্তু কার্বনের আগে সংকরণ হয়েছে একটা এস অরবিটাল আর তিনটা কি পি অরবিটাল মিলে, ভিন্ন ভিন্ন একটা এস তিনটা পি মিলে মোট চারজন, ভিন্ন ভিন্ন কয়জন? মোট চারজন মিলে সমান শক্তি সম্পন্ন সমান দূরত্ব বিশিষ্ট চারটা অরবিটাল তৈরি করেছে, সংকরণ হয়েছে। পরে সেখানে এসে হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে সংকরণটা হয়েছে শুধু কার? কেন্দ্রীয় পরমাণু। এটা আমরা বারবার বুঝাতে চেয়েছিলাম যে সংকরণ ঘটে কি শুধু কেন্দ্রীয় পরমাণু। তো এইরকম এটা আমরা যদি মিথেনকে অ্যালকেন যৌগ, মিথেন একটা কি সম্পৃক্ত জৈব যৌগ, তো অ্যালকেন যৌগ, অ্যালকেন যৌগের সংকরণ আসলে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে ব্যাপারগুলো কেমন ঘটে তোমরা যদি এটাও দেখে ভালো বুঝতে পারো, যদি একজনও রিকমেন্ড করো যে আমাদের ওগুলো দেখার ইচ্ছা হয়েছে বা আমরা শিখতে চাই, আমরা নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।